জি মিশরে ম্যাম, যে আমি তো মমিগুলো ইউটিউবে আছে দেখছি। ওগুলা হচ্ছে একটা, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, এখন দেখাতে পারি কিনা। ওগুলা হচ্ছে একটা ইয়ে দিয়ে মোড়ানো থাকে, আপনাদের হচ্ছে একটা ধূসর ব্যান্ডেজের কালারের খুব কাপড়। পাতলা একটা ব্যান্ডেজের কাপড় ঠিক না, কিন্তু মানে ওটা হচ্ছে জাস্ট সংরক্ষণের জন্য ইয়ে করা থাকে। ফ্ল্যাক্স ফাইবারকে আসলে মমির জন্য বা সংরক্ষণের জন্য রাখার কারণ হচ্ছে ফ্ল্যাক্স ফাইবারটা খুবই টেকসই, এটা খুব সহজে নষ্ট হয় না, এবং এটার ভিতরের যে কোনো ফাইবারকেও ইয়ে করতে পারে। দাঁড়ান এখানে আমি দেখি যে এখানে আপনাদের মিশরের ওই কাপড়টা দেখা যায় কিনা। হ্যাঁ এখানে কাপড়টা দেখা যাবে। আচ্ছা আপনারা কি ভিডিওটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা দেখেন এখানে আপনার প্রোডাকশনের পরে একদম লাস্ট পেজে আপনি কাপড়টা দেখবেন, আর এই ভিডিওটা ভালো করে দেখলে আপনার পরে এক একজন করে করে শেয়ার করলে এটা হচ্ছে একটা সমস্যা, স্ক্রিন শেয়ারিং এর প্রবলেম হয়।
আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনারা দেখে তো বুঝতে পারছেন যে ফ্ল্যাক্স হচ্ছে আপনার কোন ফাইবারটা। এটা হচ্ছে মিশরের মমি যে ফাইবার, এই যেই ফ্যাব্রিকটা দিয়ে থাকে এটা, এবং এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বাস্ট ফাইবার। হ্যাঁ, একদম মানে সবার আগে তৈরি হয়েছে। এবং এই ফাইবারটার একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইবারটা অনেক দিন পর্যন্ত ফাইবারের ভালো প্রপার্টি গুলা রাখে। হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে বা এই অনেকদিন পর্যন্ত এটা হচ্ছে একই রকম সংরক্ষণ অবস্থায় থাকে, পচে না সহজে। যেটার জন্য এটাকে হচ্ছে যে মমি সংরক্ষণ বা এরকম লং টার্ম জিনিসগুলোতে ইউজ করা হয়। এখন আমরা যদি দেখি যে ফ্ল্যাক্স ফাইবারের ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছিল, বলছে যে এটা কার্বন ফুটপ্রিন্ট কমায়। আপনাদের কারো কি ধারণা আছে কার্বন ফুটপ্রিন্ট কি জিনিস? এটা এখন খুবই একটা মানে ধরেন আপনারা কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা শুনেছেন, এসডিজি? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? না ম্যাম, হ্যালো, শুনিনি। না ম্যাম। শুনেন নাই? আচ্ছা, এটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা হচ্ছে এখনকার সময়ের একটা খুব ক্রাইং নিড। হ্যাঁ, তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 13টা গোল আছে। আপনারা নেক্সট টাইম থেকে যখনই ধরেন এরকম জাতিসংঘ বা এরকম বড় কোনো মিটিং হবে বা এরকম বড় কোনো কিছু হবে, দেখবেন এখানে এসডিজি কথাটা একবার হলেও আসছে। হ্যাঁ, এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 17টা মূলনীতি আছে। এটা আপনাদের এখানে পড়ার সাথে যায় না, তবে আপনাদের স্টুডেন্ট হিসেবে জানা উচিত। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মূলনীতিগুলো আমি জাস্ট আপনাদেরকে একবার একটু দেখাই, তাহলে দেখবেন যে ফ্ল্যাক্সটাকে কেন তারা এখানে শুরুতে তারা বলছে যে ফাইবার ফর ফিউচার। কেন তারা এটাকে ফাইবার ফর ফিউচার বলতেছে সেটা আমরা একটু দেখবো। সেটার জন্য আমরা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের এগুলোতে একটু যাই। হ্যাঁ, তো আমরা যদি দেখি, ম্যাম আপনারা দেখতে স্ক্রিন শেয়ার পাচ্ছেন হয় না। স্ক্রিন শেয়ার হয়নি? ওকে, আচ্ছা, এখন হ্যাঁ, এখন হয়েছে। দেখেন, এই যে এগুলো হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আপনারা ধরেন ফার্দার যত জাতিসংঘের মিটিং হবে বা এরকম যেই ধরনেরই মিটিং হবে, আপনি দেখবেন যে ওখানে এসডিজির এই কথাগুলো আসে, এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। কারণ কেন এটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলে? এটা হচ্ছে তারা বলছে মানে যা ওয়ার্ল্ডের যারা বড় বড় নেতা আছে তারা সবাই মিলে এটা ঠিক করেছে যে এই গোলগুলা, এগুলা যেই গোল, এগুলা যদি ওয়ার্ল্ডে অ্যাচিভ হয় তাহলে হচ্ছে ওয়ার্ল্ড অনেক সাস্টেইনেবল হয়ে যাবে এবং ওয়ার্ল্ডের অনেক সমস্যা সলভ হয়ে যাবে। কি কি গোল? নো পভার্টি, জিরো হাঙ্গার, এগুলোর সাথে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইয়ে নাই। গুড হেলথ এন্ড ওয়েলবিং, মানে এটা হচ্ছে স্বাস্থ্য। কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, মানে হচ্ছে আপনার ছেলে মেয়ে ডিসক্রিমিনেশনটা হবে না। ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, এটা টেক্সটাইলের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়, ক্লিন ওয়াটার। ঠিক আছে, তারপরে দেখেন ও আসলে কোনটা ইয়ে করতে সেটা আমি দেখতেছি, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি। এটার সাথে এখন আমরা ফাইবারের কোনো ইয়ে পাই নাই। ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, এটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপর। ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড রিডিউস ইনইকুয়ালিটি, মানে হচ্ছে কোনো ডিফারেন্স যেগুলো আছে ওগুলো থাকবে না। সাস্টেনেবল সিটি এন্ড কমিউনিটি, রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড। তারপরে হচ্ছে আপনার পিস এন্ড জাস্টিস, আর হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোল। হ্যাঁ, এই 17টা গোল নিয়ে হচ্ছে এখন জাতিসংঘ বা বড় বড় এগুলো চলছে। এখন এইখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, মানে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট কে আপনি যত ক্লিন রাখবেন, ক্লাইমেট অ্যাকশন, হ্যাঁ, তারপর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, এগুলোর সাথে মোটামুটি প্রোডাকশনটা যায়। কিভাবে যায়? আপনি যদি অনেক বেশি কেমিক্যাল ইউজ করেন আপনার প্রোডাকশনে বা অনেক ইয়েতে, তখন কি হবে? ওই জিনিসটাকে আপনি পানির মধ্যে ছেড়ে দিলেন, তাহলে আপনার লাইফ আন্ডার ওয়াটার যে ইয়ে হবে। আপনি এটা মাটিতে ছেড়ে দিলে লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ওয়াটার, হচ্ছে লাইফ অন ল্যান্ডে সমস্যা হবে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে আপনার টেক্সটাইল প্রোডাকশনে যায়। এখন ফ্ল্যাক্স ফাইবারকে কেন ফিউচারের ফাইবার বলছে, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনারা খেয়াল করেছিলেন কিনা? ফ্ল্যাক্স ফাইবার ন্যাচারালি ডাইড বলেছে তারা, মানে হচ্ছে ফ্ল্যাক্স ফাইবারের যে ন্যাচারাল কালারটা ওইটাই ওইটার কালার। এখানে একটা খুবই কস্টলি এবং একটা খুবই কেমিক্যাল যুক্ত একটা প্রসেস, যেটাকে আমরা ডাইং বলি বা ওয়েট প্রসেসিং বলি, ওইটার ফ্ল্যাক্স ফাইবার তেমন একটা দরকার নাই। আপনারা কি ভিডিওতে খেয়াল করেছেন যেটা ন্যাচারালি কালার্ড ফাইবার, মানে এটার কালারটা ন্যাচারালি এরকম, এটাকে আমার ডাই করতে হয় না আলাদা করে। এটা কয়জন খেয়াল করছেন যে এখানে এই কথাটা বলছিল যে এটা ন্যাচারাল ডাই ফাইবার? এটার জন্য ফ্ল্যাক্স ফাইবারকে, হ্যাঁ বলেন,
এর জন্য হচ্ছে ফ্ল্যাক্স ফাইবারকে ফিউচারের ফাইবার বলে বা ভবিষ্যতের ফাইবার বলে, কারণ হচ্ছে ভবিষ্যতে একটা সময় আমরা তো এখন ধরেন আমাদের পরিবেশকে দূষিত করে ফেলতেছি, এবং আমরা মানতে চাই বা না চাই বাংলাদেশের এনভায়রনমেন্ট পলিউশনের পিছনে একটা খুব বড় হাত আছে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে? কারণ হচ্ছে মানে যে পরিমাণ আপনার পানি বা কেমিক্যাল কনজাম্পশন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হয়, আর খুব কম ইন্ডাস্ট্রিতেই বাংলাদেশে সেম পরিমাণ আপনার হচ্ছে ওয়াটার কনজাম্পশন কেমিক্যাল কনজাম্পশন হয়। তো এই কারণে একটা খুব বড় ভূমিকা রাখে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো একটা সময় এরকম ধরেন আমরা এনভায়রনমেন্ট নষ্ট করতে করতে কোনো একটা সময় হয়তো এরকম আসবে যখন হচ্ছে আমরা হয়তো বা এনভায়রনমেন্টে নিঃশ্বাসও নিতে পারবো না ঠিক মতো। তো তখনকার মানে এটা হচ্ছে ফ্ল্যাক্স ফাইবার যদি আমরা এখন থেকে এটার ইউজটা বাড়ায় দিই, যেহেতু এটাতে বড় ওয়েট প্রসেসিং এর যেই জিনিসগুলো যেগুলোতে মেইনলি কেমিক্যাল লাগে ওইগুলো ইউজ হয় না, তো এটা আপনার ফিউচারে প্রচুর পরিমাণে হেল্প করবে আপনাকে সাস্টেইনেবল হতে। হ্যাঁ ঠিক আছে, তো এটার জন্য এটাকে বলা হচ্ছে ফিউচারের ফাইবার। এখন আমরা ফ্ল্যাক্স ফাইবারে আসি। দেখেন এটা হচ্ছে কাম ফ্রম দা স্টেম অফ এ প্ল্যান্ট, যেটাকে বলে হচ্ছে লিলাম উসিটি উসিটিসিয়াম উসিটাটিসিমাম। এটা একটা খুব একটা কঠিন নাম, লিনাম উসিটাটিসিনাম, এটা এটা থেকে আসছে এটা। আর হচ্ছে দা ফাইবার, এটা একটা বান্ডল হিসেবে আসে। একটা জিনিস মনে রাখবেন, সব ধরনের সেলুলোজিক ফাইবার, অল টাইপের সেলুলোজিক ফাইবার, এগুলা বান্ডল হিসেবে থাকে, এগুলা বেল হিসেবে থাকে। সব সেলুলোজিক ফাইবার, ম্যানমেড ফাইবার গুলা বান্ডল হিসেবে থাকে না। সেলুলোজিক ফাইবারের কোহেসিভনেস সবসময় ম্যানমেড ফাইবারের থেকে বেশি হবে, ম্যানমেড ফাইবারের কোহেসিভনেস কম হয়। তো জেনারেলি অন্য সেলুলোজিক ফাইবারের মধ্যে ফ্ল্যাক্স একটা বান্ডেল হিসেবে থাকে, যেটা হচ্ছে একটা ফাইব্রাস লেয়ার। এটার মধ্যে দিয়ে হচ্ছে একটা ফাইব্রাস লেয়ার, যেটা গাছের বাকলের একটা অংশ। হ্যাঁ, আমরা কটনে দেখেছি ফলের অংশ থেকে নেওয়া হয়েছে, জুটে দেখেছি আমরা এটার গাছের মূলের যে অংশটা, ওই মূলের ভিতরের আঁশটাকে আমি ফাইবার হিসেবে নিয়েছি। আর ফ্ল্যাক্সে আমরা কি দেখছি গাছের যে বাকল আছে ওই বাকলের অংশটাকে হচ্ছে আমি ইয়ে হিসেবে নিচ্ছি। হ্যাঁ, বার্ক অফ দ্য প্ল্যান্ট, ইন দ্য ইনার বার্ক অফ দিস প্ল্যান্ট দেয়ার আর লং স্লেন্ডার। হ্যাঁ, মানে হচ্ছে আপনার বার্কের ভিতরের দিকে, বাকলের ভিতরের দিকে একটা লং স্লেন্ডার থাকবে এবং থিক ওয়াল সেল থাকবে। হ্যাঁ, একদম মানে খুব মোটা ওয়ালের সেল, অফ হুইচ দ্য ফাইবার স্ট্যান্ডস আর কম্পোস্ট, মানে হচ্ছে কোথায় যেখানে ফাইবার স্ট্যান্ড গুলো কম্পোস্ট অবস্থায় থাকে। ওকে, এখন দেখেন ফ্ল্যাক্স প্ল্যান্ট গ্রোজ টু এ হাইট অফ অ্যাবাউট 0.5 টু 1.25 মিটার, মানে এটা খুব বেশি বড় হয় না, 0.5 থেকে 1.25 মিটারের মতোই হয়। ফ্ল্যাক্স ফাইবার হচ্ছে আপনার এইগুলা, এই যে নীল 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 ফুল দেখা যাচ্ছে সবুজ অংশে, এখানেও কাঁচা পাকার একটা বিষয় আছে। শুকনা যে বাকলটা আমরা ব্যবহার করি এটাও কিন্তু ভিডিওতে দেখাইছে, হ্যাঁ, যে একটা জমির মধ্যে এক জায়গায় সোনালী এক জায়গায় হচ্ছে সবুজ, কাঁচা সবুজ থাকে, আর যখন এটা সোনালী হয়ে যাবে তখন হচ্ছে আমি এটা থেকে ফাইবার গুলা ইউজ করব। Stem has a diameter between 1.6 and 3.2 millimeter থাকে। Seeds in the plant are contained in small spherical ball। এই যে দেখেন এই ওই কটনের মতোই একটা বলের ভিতরে এই বীজগুলা থাকে, এই বীজগুলা খাওয়া যায়। হ্যাঁ, at the top of the stalk this is called linseed। এই যে দেখেন এই যে এই সাদা অংশটা এটাকে বলে লিনসিড। হ্যাঁ, লিনসিডের সাথে আপনার কিছুটা ফাইবারের অংশ মিলানো থাকে এবং কিছুটা অয়েল থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিনসিড। এই লিনসিড গুলা থেকে, লিনসিডের এই খোলসের অংশটা থেকে অয়েল তৈরি হয় এবং ফ্ল্যাক্স অয়েল বাইরের দেশে মানুষ খায়। আমরা কটনে কি দেখেছিলাম, কটনে দেখেছিলাম আমরা লিন্টার ছিল না, হ্যাঁ লিন্টার ছিল, যেটা হচ্ছে বলের সিডের সাথে যুক্ত থাকতো। আর ফ্ল্যাক্সে আমরা দেখছি লিনসিড আছে, যে সিডটা হচ্ছে অয়েল কন্টেন্ট করে এবং এই অয়েলটা আপনার হচ্ছে ফ্ল্যাক্স অয়েল হিসেবে বাইরের দেশে ইউজ হয়। যেমন আমরা এখন সানফ্লাওয়ার অয়েল খাই, রাইস ব্র্যান অয়েল খাই, ওরকম ভাবে বিভিন্ন দেশে ফ্ল্যাক্স অয়েলও অনেকে খায়। তো এখন দেখেন, এটা আমরা এটা বললাম যে এটা হচ্ছে আপনার লিনসিড অয়েল, মানে অয়েল সহ যে ফ্ল্যাক্স ফাইবার গুলা, এটা হচ্ছে অয়েল ছাড়া যে ফ্ল্যাক্স ফাইবার গুলা। হ্যাঁ, ফ্ল্যাক্সের সিড গুলা। এখন দেখেন হিস্ট্রি, ফ্ল্যাক্স ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট বাস্ট ফাইবার টু বি ইউজড বাই ম্যান ফর মেকিং টেক্সটাইল। যেটা আমরা বলেছি যে ফ্ল্যাক্স হচ্ছে একদম সর্বপ্রথম, এই যে এক একবার ওয়েটিং রুম থেকে বের হইতেছে আর একজন একজন করে ঢুকতেছে, এটা খুবই একটা প্রবলেমেটিক ইস্যু। ওয়েটিং রুমই বন্ধ করে দিব না, ম্যাম অটো জয়েনের অপশনটা অন করে দিলেই তো হয়। অটো জয়েনের অপশন অন করে দেওয়ার কথা ছিল, কিন্তু অটো জয়েনের অপশন অন করতে ডিপার্টমেন্ট থেকে নিষেধ করা হয়েছে। ডিপার্টমেন্ট থেকে বলছে আপনাদের আইডি দেখে দেখে জয়েন করাইতে, আপনার তো আইডি লেখেনি না, আপনাদের বলতে বলতে আপনাদের সবার নামের শেষে আইডি লেখা নাই। এই কারণেই ওয়েটিং রুমটা অন করা। এটা হচ্ছে ভিডিরেনে আপনি যখন
খুলবেন মিটিং, ওখানে অটো হচ্ছে ওয়েটিং রুম অন করা থাকে, কারণ সিস্টেম হচ্ছে আপনার আইডি ধরে ধরে জয়েন করতে হয়। তো এখন আমরা অফ করে দিই, কারণ হচ্ছে আপনার সারাদিন ধরে জয়েন করতেছেন, এটা তার প্রবলেম হচ্ছে। ওকে, এখন দেখেন হিস্ট্রি অফ ফ্ল্যাক্স ফাইবার, এটা কি বলেছে, ফ্ল্যাক্স ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট বাস্ট ফাইবার টু বি ইউজড বাই ম্যান ফর মেকিং টেক্সটাইল, মানে মানুষের ব্যবহার করা টেক্সটাইলের পারপাসে প্রথম ফাইবার হচ্ছে ফ্ল্যাক্স। জুটটা কিন্তু আমরা আগে টেক্সটাইলের পারপাসে ইউজ করতাম না, আমরা জুট ইউজ করতাম কি কার্পেটের জন্য বা হচ্ছে আপনার দড়ির জন্য, যেগুলো টেক্সটাইল কিন্তু মানে ডিরেক্টলি টেক্সটাইল না, ঠিক আছে। পরবর্তীতে আমরা ব্যাগ বা এরকম এগুলোর জন্য ইউজ করা শুরু করছি, ঠিক আছে। আর ফ্ল্যাক্স হচ্ছে শুরু থেকে টেক্সটাইলের জন্য ইউজ হয়েছে। ডিউরিং 7th century লিনেন ম্যানুফ্যাকচার বিকাম স্টাবলিশড অ্যাজ এ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ইন মেনি কান্ট্রিজ অফ ওয়েস্টার্ন ইউরোপ। লিনেন হচ্ছে ফ্ল্যাক্সের একটা নাম, ফাইবার আছে দুইটা, একটা হচ্ছে লিলেন, একটা হচ্ছে লিনেন। লিনেন হচ্ছে ফ্ল্যাক্স ফাইবার, ঠিক আছে। ডিউরিং দ্য 17th century লিনেন ম্যানুফ্যাকচারিং বিকাম স্টাবলিশড ইন ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ইন মেনি কান্ট্রিজ অফ ওয়েস্টার্ন ইউরোপ। এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে 17 শতাব্দীতে, হ্যাঁ 17 শতাব্দীতে এটা হচ্ছে আস্তে আস্তে শুরু হয়, মানে ব্যবহার করা শুরু হয় এবং ইন্ডাস্ট্রি তৈরি হওয়া শুরু হয়। 18th centuryতে দ্য রাইজ অফ কটন, 18th century কটনও তৈরি হয়েছে। দ্য লিনেন ইন্ডাস্ট্রি ওয়াজ ফোর্সড ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড। কটন যখন শুরু হয়েছে আমরা দেখেছি কি কটনে আপনার ফেভারেবল প্রপার্টি অনেক বেশি। কি কি ফেভারেবল প্রপার্টি বেশি? কটন একটা খুবই আরামদায়ক ফাইবার। এখন যে কোনো ফাইবার এটা যত বেশি কমফোর্টেবল হবে, হিউম্যান যেই অ্যাট্রাকশন ওইটা ফাইবারের প্রতি বেশি যাবে, কারণ আপনি যখন যে কোনো একটা আমার কটনটা কমফোর্টেবল, আমি সারাদিন কটন পরে থাকলে আমার কোনো সমস্যা হবে না। কি হয়েছে, জেনারেলি কটনের মধ্যে একটা ফাইবার যখন আপরেজ করেছে, তখন যতই এটা মানে আগের ফাইবার হোক বা প্রাচীন ফাইবার হোক, ফ্ল্যাক্স কিন্তু তখন আস্তে করে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ঠিক আছে। কান্ট্রিজ অফ প্রোডাকশন, ফ্ল্যাক্স হচ্ছে কানাডাতে, রাশিয়াতে, চায়নাতে, ইন্ডিয়াতে, ইউকেতে, এগুলাতে মানে বেশি প্রোডাকশন হয়। এখন দেখেন আমি যদি ক্রস সেকশনাল ভিউ অফ ফ্ল্যাক্স ফাইবার দেখি, এটা একটা গাছের ছাল, হ্যাঁ। তো এটাতে হচ্ছে আপনার জেনারেলি একটা উড়ি বডি থাকবে, মানে একটা আপনার কাঠের একটা বা এরকম কাঠ টাইপের একটা বডি থাকবে যেটা বাকল, এবং এখানে দেখেন বেশ কিছু ফাইব্রিলার বান্ডল। এটা আপনারা মনে রাখবেন, সেলুলোজিক সব ফাইবারে ফাইব্রিলার বান্ডল আকারে ফাইবার গুলো থাকে। দেখেন অনেকগুলো ফাইবার একসাথে বান্ডল করে আছে, হ্যাঁ। এপিডার্মিস হচ্ছে বাইরের আবরণটা, এটা আমরা বায়োলজি থেকে জানি যে কোনো জিনিসের বাইরের আবরণকে বলে এপিডার্মিস জেনারেলি, আর ভিতরের আবরণকে বলে এন্ডোডার্মিস। উডি সাইভ হচ্ছে ভিতরের যে কাঠ টাইপের অংশটা, আমার ফাইবারের অংশটা কিন্তু এটা এপিডার্মিসের ভিতরেই আছে। আর ভিতরে আর সবার শেষ হচ্ছে একটা হোলো স্পেস, যেটা আমরা কটনের লুমেন দেখেছিলাম। তো আপনি যদি স্ট্রাকচারাল ভিত্তিতে দেখেন, যেহেতু এগুলো সেলুলোজিক ফাইবার, সবগুলাই বাস্ট ফাইবার, এগুলার মোটামুটি আপনার প্রপার্টি মানে কালচার একই রকম হবে। এখানে একটা কিউটিকলার আবরণ আছে, যে কিউটিকলার আবরণটা পুরো ফাইবারটাকে হোল্ড করে রাখে। এটা গেল আপনার ক্রস সেকশনাল ভিউ। এখন যদি আমি লঙ্গিচুইনাল মাইক্রো সেকশনাল ভিউতে যাই, আমার ফাইবার আছে কোন অংশটাতে? ফাইব্রিলার বান্ডলতে। তার মানে আমি লঙ্গিচুইনাল ভিউ কোন অংশে নিব? বান্ডলের নিব, ঠিক আছে। আমার তো অবশ্যই উডি বডির কোনো লঙ্গিচুইনাল ভিউ দরকার নাই, কারণ ওখানে আমার ফাইবার নাই। আমার হলো স্পেসের লঙ্গিচুইনাল ভিউ দরকার নাই, কারণ ওখানে ফাইবার নাই। আমার লাগবে হচ্ছে বান্ডলের মাইক্রোস্কোপিক ভিউ। এখন দেখেন আমি বান্ডলের মাইক্রোস্কোপিক ভিউতে যাই, এই যে এটা হচ্ছে একটা ফ্ল্যাক্স স্টেম বা একটা মানে ফ্ল্যাক্স হোল্ড করে আছে, যেগুলো অনেকগুলো বান্ডল হোল্ড করে আছে। তারপরে যে বাস্ট ফাইবার বান্ডল, প্রত্যেকটা বান্ডল 50 থেকে 100 মাইক্রোমিটার হয়। প্রত্যেকটা বান্ডলের ভিতরে আবার অনেকগুলো এলিমেন্টারি ফাইবার আছে, যেগুলো 10 থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত হয়। আর এলিমেন্টারি ফাইবারের মধ্যে মাইক্রোফাইব্রিল আছে। মাইক্রোফাইব্রিল গুলো জেনারেলি সেলুলোজ বেস, যে কোনো সেলুলোজিক ফাইবার বা প্ল্যান্ট ফাইবার যেগুলো, ওগুলো সেলুলোজ বেসই হয়। দেখেন এখানে 70 থেকে 75% আছে সেলুলোজ, 15 থেকে 20% আছে হেমি সেলুলোজ, 3% আছে পেকটিন, আর 3% আছে লিগনিন, ঠিক আছে। আমরা কটনে পড়েছিলাম, কটনটাও মূলত সেলুলোজিক ফাইবার। কটনে মোটামুটি অ্যারাউন্ড 90% এর মতো সেলুলোজ ছিল,
আর এখানে হচ্ছে 70 থেকে 75% আছে শুধু সেলুলোজ, আর 15 থেকে 20% আছে হেমি সেলুলোজ, যেটা হচ্ছে পুরোপুরি প্রপার সেলুলোজ না, তবে সেলুলোজ বেজই একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা পুরোপুরি প্রপার সেলুলোজের স্ট্রাকচার পায় নাই, কিন্তু এটা সেলুলোজ বেজ একটা ম্যাটেরিয়াল। তো দুইটা মিলে আপনার 75 আর 20 যদি আমি এখানে 95%, মানে আপনার মোটামুটি 85 থেকে 95% মতো সেলুলোজ থাকবে, 3% থাকবে পেকটিন, এটা এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, আর 3% হচ্ছে লিগনিন। লিগনিন কি? লিগনিন হচ্ছে আপনার যে কাঠের যে কিউটিকলটা যেটা দিয়ে তৈরি, ওটাকে বলা হচ্ছে লিগনিন। আর হচ্ছে আপনার উড স্টেম গুলা বা যখন কাঠ জাতীয় জিনিসগুলো যেখানে থাকে ওখানে লিগনিন, এটা আঠার মতো, হ্যাঁ, এটা হচ্ছে পুরা এই মানে ফাইব্রিলার বান্ডল গুলাকে একটার সাথে জয়েন করে রাখতে সাহায্য করে, ঠিক আছে? তার মানে আমরা কি দেখলাম, 4 থেকে 10 ন্যানোমিটারের মাইক্রোফাইব্রিল, অনেকগুলো মাইক্রোফাইব্রিল যোগ হয়ে একটা এলিমেন্টারি ফাইবার হয়, অনেকগুলো এলিমেন্টারি ফাইবার একসাথে একটা বাস্ট ফাইবারের বান্ডল হয়, এবং সবগুলো বাস্ট ফাইবারের বান্ডল একসাথে একটা ফ্ল্যাক্সের স্টেম বা ফ্ল্যাক্সের একটা কাণ্ডের মতো হয়, যেখান থেকে আমরা ফ্ল্যাক্স ফাইবার পাই। এখন দেখেন ক্রস সেকশন ইজ পলিগোনাল। আমার ফ্ল্যাক্সের যে ক্রস সেকশনটা ওটা জেনারেলি পঞ্চভুজ আকৃতি থেকে ষড়ভুজ আকৃতি পর্যন্ত হতে পারে, এই যে দেখেন। এবং জেনারেলি যে কোনো সেলুলোজিক ফাইবারের মধ্যে একটা লুমেন থাকবে, এবং লুমেনটার উপরে এটার ম্যাচিউরিটি ডিপেন্ড করবে। আমরা ওখানে দেখেছি কাঁচা ফ্ল্যাক্স ফাইবার এবং পাকা ফ্ল্যাক্স ফাইবার, এই দুইটার ম্যাচিউরিটির যে পার্থক্যটা, এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দুইটার যে পার্থক্যটা আমরা কটনেও দেখেছি, যে কাঁচা ম্যাচিওর আর হচ্ছে ইম্যাচিওর। আমরা ফ্ল্যাক্সেও দেখতে পাচ্ছি হচ্ছে কাঁচা রাইপ এবং হচ্ছে আপনার আনরাইপ। তো এই মানে ম্যাচিউরিটির যে ডিফারেন্সটা যে কোনো সেলুলোজিক ফাইবারে, এটা ডিপেন্ড করে হচ্ছে লুমেনের উপর। আমরা দেখতে পাচ্ছি কটনের মতো ফ্ল্যাক্সেও একটা লুমেন আছে, যে লুমেনটা ছোট হলে ফাইবারটা বেশি ম্যাচিওর হয়, কারণ তখন এটা সেকেন্ডারি সেল ওয়ালটা বড়। একই প্রিন্সিপাল, যেহেতু এটাও সেলুলোজিক ফাইবার এটাও সেলুলোজিক ফাইবার। আর লুমেনটা যদি একটু বড় হয়, তখন ফাইবারটা হচ্ছে, যেহেতু এটার প্রিন্সিপালটা মানে ফাইবারটা হচ্ছে এটা ছোট, বা আপনার সেকেন্ডারি সেল ওয়ালটা চিকন, এই কারণে তখন ওটা ম্যাচুরিটি কম থাকে। আর কটনটা আমরা দেখেছিলাম, কটনটা জেনারেলি কিডনি শেপ ছিল, রাজমা যে শেপ, আপনার রাজমা তো মানুষ খায়, খাওয়ার জন্য দেখেছেন, বা মানুষের কিডনি যে শেপ থাকে কিডনি শেপ ছিল, বৃক্কাকৃতি। আর এটা হচ্ছে জেনারেলি পলিগোনাল, মানে পঞ্চভুজ, অথবা আপনার হচ্ছে ষষ্ঠভুজ আকারের হয়। হ্যাঁ, পলিগোনাল মানে পেন্টাগোনাল আর হচ্ছে হেক্সাগোনাল হয়, মানে বিভিন্ন পলিগোনাল মানে হচ্ছে যেটা কোণ বেশি, তো জেনারেলি এটা পেন্টাগোনাল মানে পঞ্চভুজ, এবং হেক্সাগোনাল মানে হচ্ছে ষষ্ঠভুজ আকৃতির হয়, এবং এটারও মাঝে একটা লুমেন থাকে, বাইরে একটা কিউটিকল থাকে, আর ভিতরে হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল থাকে প্রত্যেকটা মাইক্রোফাইব্রিলে। এখন দেখেন এখানে লঙ্গিচুইনাল ভিউটাকে একসাথে দেওয়া হয়েছে, এই যে লুমেন, তারপরে হচ্ছে যে নোট বলতে আপনাদের বাঁশের যেরকম কিছুক্ষণ পর পর একটা একটা এরকম মানে রিং এর মতো থাকে, ওই বলয়টাকে নোট বলে। তারপর হচ্ছে দেখেন ইন্ডিভিজুয়াল ফাইবার, এরকম 4টা ইন্ডিভিজুয়াল ফাইবার মিলে একটা ফাইব্রিলার বান্ডল তৈরি হয়েছে। আমরা কটনে দেখেছিলাম, কটনে একটা টুইস্ট থাকে না, যেটাকে আমরা কনভিউলেশন বলি, যেটা মাইক্রোস্কোপের নিচে কটনকে আলাদা করে, কিন্তু দেখেন ফ্ল্যাক্স ফাইবার এরকম কোনো কনভিউলেশন নাই। ফ্ল্যাক্স ফাইবারকে কি আলাদা করতেছে? ফ্ল্যাক্স ফাইবারকে আলাদা করতেছে না নোট গুলাই, যে বাঁশে যেরকম কিছুক্ষণ পর একটা রিং থাকে, ফ্ল্যাক্স ফাইবার এরকম দেখেন যে একটু পর পর একটা করে করে রিং আছে, একটু পর পর একটা করে করে রিং আছে, একটু পর পর একটা করে করে রিং আছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে, এই নোটটাকে বলে হচ্ছে ফ্ল্যাক্স ফাইবারের আইডেন্টিক্যাল প্রপার্টি, যেটার জন্য হচ্ছে ফ্ল্যাক্স ফাইবারকে মাইক্রোস্কোপের নিচে আইডেন্টিফাই করা যায়, যেরকম কটনে আমরা টুইস্ট করেছিলাম। এখন দেখেন কম্পারিজন অফ ফ্ল্যাক্স এন্ড কটন, এই যে দেখেন ফ্ল্যাক্স আর কটনের মধ্যে পার্থক্য দেখেন। কটনটা হচ্ছে এই যে দেখেন টুইস্টেড, এটা একটু বাঁকা 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 বাঁকা, এটা সোজা না। আর ফ্ল্যাক্সটা হচ্ছে সোজা, কিন্তু ফ্ল্যাক্সটাতে হচ্ছে এরকম বাঁশের, যে একদম বাঁশের গায়ে যেরকম বলয় থাকে, ফাইবার এরকম একটু পর পর একটা একটা করে করে বলয় আছে। আপনি উপরে ছবিটাতে যদি দেখেন, দেখেন কটন ফাইবারটা টুইস্টেড, ফ্ল্যাক্স ফাইবারটা সোজা, কিন্তু ফ্ল্যাক্স ফাইবারে একটু পর পর একটা একটা করে রিং দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জেনারেল আলাদা আইডেন্টিফিকেশন। এখন দেখেন কম্পোজিশন পার্সেন্টেজ এইজ অফ বাস্ট ফাইবার। দেখেন সেলুলোজ কোনটাতে কতটুকু থাকে। কটন কিন্তু বাস্ট ফাইবার না, বাস্ট ফাইবার হচ্ছে আঁশ জাতীয় যেগুলো ফাইবার, হ্যাঁ, লম্বা আঁশ জাতীয় যেগুলো ফাইবার সেগুলোকে বলে বাস্ট ফাইবার। কটন হচ্ছে নর্মাল সেলুলোজিক ফাইবার, যেমন জুট হচ্ছে আপনার বাস্ট ফাইবার। এখন দেখেন ফাইব্রাস মেটেরিয়াল, আমি যদি ফ্ল্যাক্স, হেম্প, জুট, কেনাফ, কেনাফ মানে হচ্ছে কেনাফ একটা পাতা, ওইটাও একটা বাস্ট ফাইবার, কেনাফের ফাইবার বাংলাদেশে কম ইউজ হয়। এখন দেখেন লিগনিন আমি বলেছি একটা আঠার মতো, যে আঠাটা ধরেন ফাইবার গুলোকে একটা একটার সাথে রিমুভ করে রাখে, জোড়া দিয়ে রাখে। আমার কাজ হচ্ছে ফাইবার গুলাকে আলাদা করে এগুলা দিয়ে উইভিং করা বা নিটিং করা। এখন জেনারেল সায়েন্স আপনার কি বলে, আপনি নিচের লাইনটা দেখেন না, জেনারেল সায়েন্স আপনার কি বলে, যে ফাইবারটা খুব বেশি আঠালো বা খুব বেশি আঠাযুক্ত ওটা দিয়ে কাপড় বানানো সহজ, নাকি যেটাতে আঠা কম, যেটা একটু মসৃণ সেটা দিয়ে কাপড় বানানো সহজ?
যেটা মসৃণ। হুম। তো এখানে দেখেন, এখানে ওই জিনিসটা লেখা আছে, সেলুলোজ পার্সেন্টেজ দেওয়া আছে 3টা ফাইবারের, হেমিসেলুলোজ পার্সেন্টেজ দেওয়া আছে, আর লিগনিন পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এখন দেখেন লিগনিন পার্সেন্টেজ যদি আপনি দেখেন, আপনার ফ্ল্যাক্সের লিগনিন পার্সেন্টেজ বাস্ট ফাইবারের মধ্যে সবচেয়ে কম, 2 থেকে 3। তারপরে হচ্ছে হেম্পের 2.9 থেকে 3.3, তারপর হচ্ছে জুটের 11.8 থেকে 12.9, আর সবচেয়ে বেশি হচ্ছে কেনাফের, হ্যাঁ, 21.6। তার মানে এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে আমার ফ্যাব্রিক বানাতে সবচেয়ে ইজি হবে লিগনিন থেকে, কারণ এটা ফ্ল্যাক্স থেকে, কারণ এটা লিগনিন প্রপার্টি কম, এই জন্য দেখবেন লিনেন ফাইবারটা পাতলা হয়। জুট ফাইবারটা কি হয়, জুট ফাইবারটা অনেক গরম, একটা আশ ফিলিং আসে, স্কিনে একটা ইরিটেশন হয়, এরকম হয়। লিনেনের কাপড় কিন্তু এরকম না, ইনফ্যাক্ট কটনের সাথে কিন্তু লিনেন ব্লেন্ড করা অনেক ফ্যাব্রিক পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের যেগুলা ওড়না বা ধরেন আপনার শিফনের যে কাপড়গুলা, তারপরে হচ্ছে হিজাব যারা পরেন তাদের হিজাবের যে কাপড়গুলা, ওগুলাতে প্রচুর পরিমাণে সুতি হিজাব আছে না এখন, বিভিন্ন কালারফুল পাওয়া যায়, খুব সুন্দর প্রিন্টের মোটিভ করা, ওগুলাতে অনেকগুলাতেই কটনের সাথে লিনেন ব্লেন্ড থাকে। এটার কারণ হচ্ছে এটা লিগনিন পার্সেন্টেজ কম এবং এটা আপনাকে ইরিটেশন দেয় না। তো দেখেন সেলুলোজিক পার্সেন্টেজ যদি আমি দেখি, আপনার ফ্ল্যাক্সে সেলুলোজিক পার্সেন্টেজ সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি পরিমাণ সেলুলোজ আছে কটনের পরেই, তারপরে হেম্পে, তারপরে জুটে, আর সবচেয়ে কম আছে হচ্ছে কেনাফে। আর হেমিসেলুলোজ কোনটা আমি বলেছি, হেমিসেলুলোজ প্রপার সেলুলোজ না, এটা হচ্ছে ধরেন ইম্যাচিওর সেলুলোজ আর কি, ওইটার প্রপার্টিও আপনার ফ্ল্যাক্সে বেশি, অন্যগুলোতে গ্র্যাজুয়ালি কমছে। তো আমরা এখান থেকে কি বুঝলাম, যে যেটা লিগনিন পার্সেন্টেজ বেশি ওটার কোয়ালিটি কম, তার মানে এখানে কেনাফের কোয়ালিটি সবচেয়ে কম, ফ্ল্যাক্সের কোয়ালিটি সবচেয়ে ভালো, এবং যেটা লিগনিন পার্সেন্টেজ বেশি ওটা দিয়ে আপনার উইভিং করা কঠিন, এবং উইভিং করলে মোটা মোটা উইভিং হবে, মোটা মোটা ডিজাইন হবে, এবং এটা আপনাকে ইরিটেশন দিবে একটা, কারণ ওখানে একটা আঠালো 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 ভাব আছে। কিন্তু যেটা লিগনিন পার্সেন্টেজ কম সেটা দিয়ে মসৃণ কাপড় বুনতে পারবেন আপনি, এবং এটা ইরিটেশনটা দিবে না। এবং এই কারণেই কটনের সাথে প্রচুর পরিমাণে, মানে কটনের সাথে সবচেয়ে বেশি ব্লেন্ড হয় যে দুইটা ফাইবার, এর মধ্যে একটা হচ্ছে লিনেন, আর একটা হচ্ছে আপনার ভিসকোস, ভিসকোস রেয়ন যেটাকে বলে, এই দুইটা ফাইবার কটনের সাথে সবচেয়ে বেশি ব্লেন্ড হয়। আপনি বাজারে যদি যান, ব্লেন্ড যদি দেখেন, আপনি আপনার কাপড় চোপড়ে যদি ব্লেন্ড দেখেন যেগুলোতে এরকম পার্সেন্টেজ লেখা আছে, দেখবেন যে বেশিরভাগই কটনের সাথে লিনেন, অথবা কটনের সাথে ভিসকোস, অথবা কটন ভিসকোস লিনেন, তিনটাও আছে। উল সিল্ক কম ব্লেন্ড হয়, কারণ হচ্ছে উলের সাথে কটনের প্রপার্টি গুলো যায় না। জুট তো ব্লেন্ড অত একটা হয় না, কারণ জুট তো ওয়ারেবল ব্যাপার হিসেবে খুব একটা ইউজ হয় না। আর হচ্ছে সিল্কের বিষয়টা, যেটা সিল্কের প্রপার্টি খুবই ভালো, কিন্তু সিল্ক একটু দামি একটা ফাইবার, এই কারণে জেনারেল আমাদের যে ইউজেবল কটন ওগুলাতে খুব কম হচ্ছে সিল্কের ব্লেন্ড বা সিল্ক পাওয়া যায়, কারণ হচ্ছে সিল্ক যখনই ইউজ করবেন আপনি, তখন ওই ক্লোদিংটার দাম অনেক বেড়ে যাবে, সিল্ক অনেক কস্টলি। তো এই কারণে কটনের সাথে সবচেয়ে বেশি ব্লেন্ড হয় হচ্ছে ফ্ল্যাক্স বা লিনেন যেটাকে আমরা বলি, আর আরেকটা হচ্ছে ভিসকোস। এখন দেখেন প্রোডাকশন এন্ড প্রসেসিং অফ ফ্ল্যাক্স ফাইবার, এটা আসলে কিভাবে প্রোডাকশন হয়। এটা যেহেতু একটা গাছ বা একটা সেলুলোজিক ফাইবার বা একটা প্ল্যান্ট ফাইবার, এটা জেনারেলি গাছের মতো করে এটা কাল্টিভেশন করতে হবে, আগের দুইটার মতো এটাকে হারভেস্ট করতে হবে, এটা পাকবে, পাকার পরে এটাকে রেটিং করতে হবে। রেটিং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পানিতে ভিজায় রাখা, আঁশ জাতীয় ফাইবারকে পানিতে ভিজায় রাখা হয়, যেন এটা একটু পচন পচন না ধরলেও মানে একটু নরম হয়ে যায়, যাতে আঁশটা সহজে আপনি আলাদা করতে পারবেন, এই জিনিসটাকে বলে রেটিং। দেন হচ্ছে ব্রেকিং এন্ড স্কাচিং করতে হবে, আর হচ্ছে হ্যাকলিং করতে হবে, এগুলো হচ্ছে প্রসেস। এখন আমরা কাল্টিভেশন প্রসেসে যাই। এটাও আপনার জেনারেলি গরমকালের বা গ্রীষ্মকালীন ফাইবার, যেখানে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত লাগবে এবং গ্রীষ্মকালের আবার সানও লাগবে, যেটা আমরা ভিডিওটাতে দেখেছিলাম। এই জন্য এটারও আপনার রোপণ করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ এপ্রিল। এটার হচ্ছে গ্রোয়িং পিরিয়ড খুব শর্ট, এটা মোটামুটি 100 দিন, 100 দিনের ভিতরে এটা পুরোপুরি গ্রো করে যায়। 100 দিন মানে হচ্ছে 3 মাসের থেকে একটু বেশি। দে প্রডিউস লেস ব্রাঞ্চেস অ্যান্ড লঙ্গার ফাইনাল ফাইবার। এই যে দেখেন এটার ব্রাঞ্চ অনেক কম, এটা কিন্তু একদম একটা গাছ হয়ে যায় না, একটা কি হয়, একটা ধরেন গুলমলতা হয়ে গেল, ওই দিক দিয়ে ডাল বের হইলো, ওই দিক দিয়ে পাতা বের হইলো, এই ফ্ল্যাক্স কিন্তু এরকম না, এটা জাস্ট লম্বা একটা, আমরা দেখেছি কাণ্ডের যে বাকলটা ওটা থেকে ফাইবার হয়, জাস্ট লম্বা একটা ফাইবার হিসেবে এটা বড় হতে থাকে। এবং এটা যেহেতু যত লম্বা হবে, আপনার যদি 1 মিটার লম্বা হয় তার মানে আপনি 1 মিটার ফাইবার পাবেন, আপনার গাছ যদি 1.5 মিটার লম্বা হয় আপনি 1.5 মিটার ফাইবার পাবেন। when plants have flowered seeds are ripened, মানে যখন ফুল আসে, নীল নীল কালারের খুব সুন্দর ফুল, দেখেন পাশে ছবি দেওয়া আছে, ফুলটা যখন আসে তখন হচ্ছে এই ফ্ল্যাক্সের যে সিড গুলা, এই সিড গুলা পেকে যায়, এবং পেকে যাওয়ার পরে তখন হচ্ছে আপনি মূল সহ এই ক্রপটাকে উঠায় ফেলবেন। জুটে আমরা দেখেছিলাম যে মূলটা আমরা কাটি নাই, কারণ ওখানে তাইলে আবার ফাইবার গ্রো করার একটা পসিবিলিটি থাকে। শুধুমাত্র বন্যা দুর্গত এলাকাগুলোয় বা পানির মধ্যে যে জুট গুলা হয় সেগুলো আমি মূল উঠিয়ে ফেলেছি। তো ফ্ল্যাক্স হচ্ছে পুরোপুরি মূল উৎপাদন করে আপনি ফ্ল্যাক্স ফাইবারটাকে হারভেস্ট করে ফেলবেন। হারভেস্টিং ক্যান বি ডান আফটার 30 days অফ ফ্ল্যাক্স প্ল্যান্ট ব্লুমিং অ্যান্ড গ্রোয়িং, মানে হচ্ছে আপনার ফুল ফোটার পরে 30 দিনের ভিতরে আপনার হচ্ছে হারভেস্টিং হয়, ততদিন এটা পেকে যায়।
হারভেস্টিং শুড ডান অন এ ওয়ার্ম সানি ডে, মানে একটা রৌদ্রোজ্জ্বল দিনে হারভেস্টিং করতে হবে। পুল, ডোন্ট কাট দ্য প্ল্যান্ট বাই গ্রাস্পিং বিলো দ্য রুট, মানে হচ্ছে যে মানে এটাকে পুল করে মূল সহ উঠায় নিয়ে আসতে হবে। কারণ কি, আপনি যদি কাটেন আপনার ফাইবারের কিছু অংশ অপচয় হয়ে যেতে পারে। আপনার যত লম্বা বাকল তত লম্বা ফাইবার। আর আমরা কটনের সময় দেখেছি যেই ফাইবার যত লম্বা টেক্সটাইল সেক্টরে ওটার ভ্যালু তত কি বেশি না কম? বেশি। তো এই কারণে এটাকে হচ্ছে পুল করে ফেলতে হবে, এটাকে কাটা যাবে না। ব্রাশ অফ দ্য ডার্ট ফ্রম দ্য রুট, মানে হচ্ছে আপনার মূলের যে ময়লাগুলো আছে ওগুলোকে ব্রাশ অফ করে ফেলতে হবে। স্ট্যাক দ্য ফ্ল্যাক্স প্ল্যান্ট ইনটু বান্ডল, তারপর হচ্ছে ওগুলোকে বান্ডল আকারে বাঁধতে হবে এবং প্লেস দ্য টাইট বান্ডল ইন এ সানি লোকেশন টু ড্রাই, শুকাইতে হবে। হারভেস্টিং ক্যান বি ডান বোথ বাই ম্যানুয়াল এন্ড মেকানিক্যাল মেথড, ম্যানুয়াল মেথডে কি হয়, মেকানিক্যাল মেথডে কি হয়, এগুলো আমরা কটনে দেখেছি। ম্যানুয়াল মেথডটা স্লো, মেকানিক্যাল মেথডটা ফাস্ট, কিন্তু ম্যানুয়াল মেথডে আপনি বেছে বেছে শুধু পাকাগুলো উঠাইতে পারবেন, যেহেতু এখানেও কাঁচা পাকার একটা বিষয় আছে। আর মেকানিক্যাল মেথড হচ্ছে আপনার সব উঠে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিপলিং প্রসেস। রিপলিং প্রসেস দেখেন কি করে, রিপলিং প্রসেস যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফাইবারটাকে একটা উডেন ডিভাইসের মধ্যে দিয়ে এটার পাতা, তারপর আপনার ফুল, তারপর আপনার বল, এগুলো যা আছে এগুলো সব আলাদা করে ফেলতেছে। এখন এই ডিভাইসটার ভিতর দিয়ে ফাইবারটাকে ঢুকিয়েছে, এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে এটাকে ধরেন চুল আঁচড়ানোর মতো আঁচড়ে এটার আমরা চুল আঁচড়ানোর সময় কি করি, আঁচড়ে চুলের হচ্ছে রক্ত সঞ্চালন বাড়াই, প্লাস হচ্ছে চুলে যদি কোনো ময়লা থাকে ওটাকে রিমুভ করে ফেলি। এখানে সেম জিনিসটা করছে, ফাইবার গুলোকে একসাথে বান্ডাল আকারে ধরে এটাকে আঁচড়ানো হচ্ছে, যেন হচ্ছে এটার পাতা, তারপরে আপনার কটন ফ্ল্যাক্সের বল, তারপর হচ্ছে আরো মানে ফুল, এগুলো যা আছে এগুলো সব যেন পড়ে যায়, ঠিক আছে। এটা দুই রকমের ডিভাইস দিয়ে করা যায়, একটা হচ্ছে উডেন ডিভাইস আর একটা হচ্ছে আয়রন ডিভাইস। আয়রন ডিভাইস দিয়ে করলে দেখেন ডিপলিং ইজ দ্য প্রসেস দ্যাট রিমুভ দ্য সিডস এন্ড লিভস ফ্রম দ্য স্টেম, মানে হচ্ছে আমার তো শুধু বাকলটা দরকার, আমার ফাইবারটা বাকলের ভিতরে হয়, মূল মানে কাণ্ডের যে বাকলটা তার মধ্যে হয়, তো আমার শুধু কাণ্ডটা দরকার, আমার তো পুরা ফাইবারে পাতা পুতা এগুলো দরকার নেই। এই জন্য হচ্ছে এগুলাকে পাতাকে তারপর বীজকে এগুলাকে আলাদা করার জন্য এটা করা হয়। আয়রন ডিভাইস এবং উডেন ডিভাইস হয়, এর মধ্যে আয়রন ডিভাইস দিয়ে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার ফাইবারের লস বেশি হবে, আর উডেন ডিভাইস দিয়ে করলে জেনারেলি ফাইবারের লস কম হবে। তারপর হচ্ছে রেটিং। রেটিংটা আমরা গত ক্লাসে দেখেছি। রেটিং কি জিনিস, রেটিং হচ্ছে সফেন এন্ড সেপারেট দ্য ফাইব্রাস কোর অফ দ্য প্ল্যান্ট ফ্রম দ্য আউটার লেয়ার হুইচ ইজ কম্পোজড অফ উডি ম্যাটার। যে আমরা যেটা বলেছিলাম, জুটে আমরা দেখেছি কি পানিতে ভিজিয়ে রেখেছে, কেন পানিতে ভিজিয়ে রেখেছে, যাতে এটার বাইরের পোর্শনটা একটু নরম হয়ে যায় এবং ফাইবারটা খুব সহজে আলাদা করা যায়। এই আলাদা করার এবং সেপারেট করার যে দেখেন এখানে বলছে সফেন এবং সেপারেট, মানে আমি যখন ভিজিয়ে রাখবো জিনিসটা নরম হয়ে গেল, দেন হচ্ছে আমি এখান থেকে সেপারেট করে ফেললাম। এই ফাইব্রাস অংশটাকে বা ফাইবার অংশটাকে সেপারেট করার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে রেটিং। রেটিংটা এখানে চারটা ওয়েতে হতে পারে, ড্যাম রেটিং, ডিউ রেটিং, ট্যাঙ্ক রেটিং আর হচ্ছে কেমিক্যাল রেটিং। ড্যাম রেটিং কি দেখেন, ড্যাম রেটিং হচ্ছে আপনাকে একটা আর্দ্র আবহাওয়ায় মানে জাস্ট ফালায় রাখলো, আর্দ্র আবহাওয়ায় ফালায় রাখলে কি হবে, ফাইবারের মধ্যে একটা ময়েশ্চার আছে না, ওই ময়েশ্চারটাতে একটা স্যাঁতসেঁতে পরিস্থিতি তৈরি হবে, এবং স্যাঁতসেঁতে পরিস্থিতি তৈরি হয়ে আপনার কাণ্ডটা হচ্ছে নরম হয়ে যাবে এবং আপনি ফাইবারটাকে আলাদা করে ফেলতে পারবেন। এটাতে আপনার কোনো কেমিক্যাল লাগবে না, কোনো পানি লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনি জাস্ট একটা আর্দ্র আবহাওয়া যেটা একটু ধরেন একটু স্যাঁতসেঁতে পরিবেশে এটাকে রেখে দিবেন, রেখে দিলে এটা কাণ্ড নরম হয়ে এটাকে হচ্ছে আপনি ফাইবারটাকে আলাদা করতে পারবেন। এটা হচ্ছে ড্যাম রেটিং। দেখেন জাস্ট স্যাঁতসেঁতে অবস্থা রেখে দিছে, পরে যে আলাদা করতেছে, যেমন এখানে ধরেন একটা বন্যা অঞ্চল বা এরকম ফ্লাডি একটা অঞ্চলে যে রেখে দিছে এটা আলাদা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ডিউ রেটিং। ডিউ রেটিং হচ্ছে আপনার শীতকালে আপনি শিশির বা এরকম কুয়াশা পড়ে এরকম কোথাও রেখে দিলেন, তখন ওই পানির আস্তে আস্তে প্রলেপে এটা হচ্ছে নরম হয়ে যাবে, কারণ আপনার রেটিং এর ইয়ে হচ্ছে আপনি কাণ্ডটাকে নরম করে ফেলবেন যেন ফাইবারটাকে সহজে আলাদা করতে পারেন। এখন এটা আপনি যেভাবে করতে পারেন। ডিউ রেটিং হচ্ছে কুয়াশায়। ট্যাঙ্ক রেটিং, এটা হচ্ছে একটা পানির মধ্যে যে দেখেন আনডিস্ট্রিবিউটেড ওয়াটার, এটার ভিতরে এই যে দেখেন বিটাকে তারা বলছে আনডিস্ট্রিবিউটেড ওয়াটার, এই যে বি, এটা হচ্ছে ইনলেট যেখান দিয়ে পানি প্রবেশ করে, আর সিটা হচ্ছে ফ্ল্যাক্স স্টেম, এই যে দেখেন এখানে পানির মধ্যে ফ্ল্যাক্সের স্টেম গুলাকে ভিজায় রাখা হয়েছে এবং কন্টিনিউয়াসলি পানির ফ্লো দেওয়া হচ্ছে একটা ট্যাঙ্কের ভিতর। তাতে কি হবে, এটাতে ফাইবারটা নরম হয়ে যাবে, মানে আমার যে রেটিং এর যে টার্গেটটা সেটা আমি ফুলফিল করতে পারবো, এবং এটাতে সবচেয়ে দ্রুত রেটিং হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কেমিক্যাল রেটিং। কেমিক্যাল রেটিংটা হচ্ছে কেমিক্যাল রেটিংটা হচ্ছে আপনার কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট, অ্যাসিড অথবা সাবান, এটা যে কোনোটা সলিউশনের মধ্যে দিয়ে ড্রাগসটাকে ট্রিট করা। ট্রিট করলে কি হবে, ওই আবার সেই নরম হয়ে যাবে, আপনি আলাদা করে ফেলতে পারবেন। এবং কটনাইজেশন প্রসেস। কটনাইজেশন প্রসেস মানে হচ্ছে কটনকে আমি যেভাবে ওই যে শুকায়া ইয়ে করে ফেলি। তারপর হচ্ছে ব্রেকিং।
আমার এটা নরম হয়ে গেল, আমি আলাদা করে ফেললাম। এখন কি হবে, এখন এটাকে হচ্ছে ফ্লুটেড রোলার, এই যে দেখেন এখানে দুইটা ফ্লুটেড রোলার আছে, এই রোলারের ভিতর দিয়ে ইয়ে করতে হবে যেন এটার উডি কোর, মানে বাইরের ধরেন আমি ফাইবার আলাদা করছি, ফাইবার আলাদা করার পরে ওখানে আপনার বাকলের কিছু অংশ বা এরকম ছাল বাকলের কিছু অংশ কিউটিকল এক্সট্রা থেকে গেল, সেগুলোকে আমি কিভাবে ইয়ে করবো? তখন এই যে এরকম একটা রোলার, ঠিক আছে, যেটা হচ্ছে এরকম করাতের মতো খাঁচকাটা খাঁচকাটা দুটো রোলারের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে হবে, বা এটাকে আপনার পরিচালনা করতে হবে আস্তে আস্তে, যেমন দেখেন যে ও টেনে টেনে এটাকে ফাইবারটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবং এটাতে কি হচ্ছে, যদি কোনো উডি অংশ, যদি কোনো বাকলের অংশ এখনো পর্যন্ত থেকে যায়, তখন সেটা হচ্ছে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে, কিন্তু সেটা ফাইবারকে ড্যামেজ করবে না। ঠিক আছে, তারপর হচ্ছে স্কাচিং। স্কাচিং হচ্ছে আঁচড়ানো, মানে হচ্ছে এটার একদম শেষ পর্যন্ত ফাইবারটাকে আমার, যেহেতু আমার এখানে কোনো প্রিট্রিটমেন্ট হচ্ছে না, আমরা প্রিট্রিটমেন্টে কি করতাম, ব্লিচিং করে তারপরে হচ্ছে আয়রনিং করে এগুলা করে ফাইবারটাকে সমান করে ফেলতাম, এখানে তো আমার এরকম কোনো ওয়ে নাই। তো স্কাচিং মানে হচ্ছে আমাদের চিরুনি মতো, এটা হচ্ছে ব্রোকেন স্ট্র, এখন আমি আলাদা করে ফেলছি, এই প্রসেস আমি আলাদা করে ফেলছি। আলাদা করার পরে আমার কিছু অংশ ভেঙে গেল, ফাইবারের ভেঙে যাইতেই পারে, খুবই স্বাভাবিক, কারণ আমি রোলারের মধ্যে দিয়ে এটাকে নিচ্ছি আনছি, তো এটা ভেঙে যেতে পারে। ভেঙে যদি যায়, সেটার জন্য এই ভাঙা অংশটাকে আমি পরে কিভাবে রিমুভ করবো, কারণ আমার এগুলো লম্বা ফাইবার, আমার যদি এর মধ্যে একটা শর্ট ফাইবার থেকে যায়, আমার কাপড়ে একটা ধরেন আঁশ বের হয়ে থাকবে, যেটা আমি চাই না। তো সেজন্য আমি কি করব, আমি হচ্ছে একটা এরকম চিরুনির মতো একটা জিনিস, এটাকে দিয়ে হচ্ছে আমি স্কাচিং করব, যেটা দিয়ে আমার আনওয়ান্টেড উডি ম্যাটার যেগুলো, মানে এরপরও যদি কোনো উডি ম্যাটার থেকে যায় অথবা যে ভাঙা অংশগুলা, এগুলা হচ্ছে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ ডান বাই বিটিং দ্য স্ট্র উইথ ব্লান্ট উডেন অ্যান্ড মেটাল ব্লেন্ড। এই যে দেখেন এখানে নিয়ে যেভাবে এটার মধ্যে আস্তে আস্তে বাড়ি দিচ্ছে, এই যে দেখেন বাড়ি দিচ্ছে, দিলে আপনার আনওয়ান্টেড আরো যে উডি মেটাল গুলো আছে সেগুলো বের হয়ে যাবে। দেন হচ্ছে হ্যাকলিং। হ্যাকলিং হচ্ছে সেপারেট করবে লং লাইন ফাইবার ফ্রম দ্য শর্টার টো, মানে আপনার হচ্ছে এটা মানে কম্বারের কাজ করে। আপনারা কম্বিং কতটুকু করেছেন আমি জানি না, কারণ গত সেমিস্টার আসলে আপনাদের কতটুকু কি শেষ হয়েছে আমি বুঝতে পারছি না। আপনাদের কি কম্বিং সম্পর্কে কোনো ধারণা আছে, কমডিয়ান কার্ডেডিয়ানের? কম্বিং সম্পর্কে কোনো ধারণা আছে? না ম্যাম। আপনারা কি কমডিয়ান কার্ডেডিয়ান পড়েছিলেন হেলাল স্যারের কোর্সে, ইন্ট্রোডাকশন টেক্সটাইলে? ওটা কি পড়তে, কমডিয়ান আর কার্ডেডিয়ান পড়েছেন? হ্যাঁ, অল্প অল্প পড়ছি কিন্তু মনে নাই। আচ্ছা, কমডিয়ান আর কার্ডেডিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে, যে ইয়ার্নটাতে আপনার শর্ট ইয়ার্ন লং ইয়ার্ন একসাথে থেকে যায়, আলাদা করা হয় না, সেটাকে বলা হচ্ছে কমডিয়ান, কার্ডেডিয়ান। আর কম ইয়ার্ন মানে কি, কম মানে কি চিরুনি, ঠিক আছে। তো কম্বিং মানে হচ্ছে আপনার, মানে আপনি ইয়ার্নের একটা ইয়ে রাখবেন যেখানে কোনো শর্ট ইয়ার্ন থাকবে না, সব লম্বা ইয়ার্ন থাকবে, বা সব একই লেন্থের ইয়ার্ন থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কমডিয়ান। তো এই কম্বিং প্রসেসটাকে আমার ফ্ল্যাক্সের জন্য যখন আমি করতেছি, তখন সেটাকে বলা হচ্ছে হ্যাকলিং প্রসেস। দেখেন যে হ্যাকলিং সেপারেটস দ্য লং লাইন ফাইবার ফ্রম দ্য শর্টার টো, মানে হচ্ছে ছোটগুলা থেকে বড়টাকে আলাদা করতেছে। এবার আমরা প্রপার্টিতে আসি। আলাদা করার পরে তো আপনার লম্বা ফাইবার গুলো পেয়ে গেল, সেটা হচ্ছে ইয়ে হয়ে গেল। কারণ আমি আপনাদেরকে পুরো প্রসেস, আপনারা কি কাল্টিভেশন প্রসেসটা বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, দাঁড়ান। আপনারা তো পরীক্ষা দিয়েছেন সবাই, তাই না? পরীক্ষা বাদ থেকে গেছে কোনো কারণে, এরকম তো কেউ নাই? পরীক্ষা বাদ রয়েছে কারো? ম্যাম জানি না ঠিক। এখানে যারা আছেন তাদের কারো বাদ রয়েছে? কারণ আপনার মিডের রেজাল্ট কিন্তু ইয়ের মতো হয়। এই যে দেখেন এখানে হ্যাকলিং পুরো প্রসেসটা খুব সুন্দর করে দেয়া আছে। এই দেখেন সেলুলোজিক কোটটাকে ভাঙছে, আমরা দেখেছি যে দুই পাশে দুইটা ফ্লুটেড করাতের মতো রোলারের মধ্যে দিয়ে এটা নেওয়া হয়, যেন যে আমার যদি সেলুলোজিক কোনো ছাল বাকলের অংশ থেকে যায় সেটা যেন আলাদা করা যায়। দেখেন ও কিন্তু এটাই করতেছে।
দ্য লং ফ্লেক্স ফাইবার আর নট ব্রোকেন, মানে সে কিন্তু এত প্রেসার দিচ্ছে না যেটাতে ফাইবার গুলো ভেঙে যাবে, সে শুধু জাস্ট সেলুলোজিক পোর্শনটা, এই যে দেখেন এই যে সেলুলোজিক যে পোর্শন গুলো আছে দেখেন নিচে পড়ে যাচ্ছে, এগুলোকে আলাদা করতেছে। ম্যাম এটা কি জিনিস? ফ্লেক্স ফাইবার প্রোডাকশন প্রসেস, এতক্ষণ যেগুলো পড়াইলাম। দেখেন আগের বার হচ্ছে লম্বা যে সেলুলোজ গুলো ছিল সেগুলোকে আলাদা করেছে। আমরা সাউন্ডটা এখানে যেহেতু মিউজিক, আমরা সাউন্ডটা অফ করে দেই, তাহলে হচ্ছে আপনাদের আমার কথা শুনতে সুবিধা হবে। এতক্ষণ আমরা যে প্রোডাকশন প্রসেসটা পড়লাম এটা এখানে দেখানো হচ্ছে। এই যে দেখেন এর আগের বার বাড়ি দিয়ে দিয়ে তারা হচ্ছে লম্বা মানে অপেক্ষাকৃত চিকন যেগুলো ছিল, মানে এই যে এই প্রসেসটার পরে আসে ওই প্রসেসটা, ওরা উল্টা দেখাইছে। আগে হচ্ছে এইটা করে করে মোটা অংশগুলোকে আগে রিমুভ করে দেয় সেলুলোজে, তারপরে আসে ওইটা। এখন দেখেন এবার হচ্ছে যে চিরুনির মতো আমি যেটা বললাম কাঁচা করছে, কারণ হচ্ছে রিমেইনিং পিস অফ সেলুলোজ, কারণ এখানে প্রচুর পরিমাণে সেলুলোজ আছে। তো আরো যদি কোনো সেলুলোজ থেকে যায় সেটা আলাদা করার জন্য এই যে দেখেন মানে এটা ধরে ওখান দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আলাদা করতেছে। এটাকে আমরা যেটাকে বলছি স্কাচিং। ম্যাম বাংলাদেশে কি ফ্লাক্স হয়? না 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 না, বাংলাদেশের লিনেনও ইম্পোর্টেড। এবং জুট ফাইবারের সাথে এটা একটা পার্থক্য দেখেন, জুট ফাইবারটা প্রচুর পরিমাণে মোটা হয়। আপনি জুটের এতগুলো ফাইবার কিন্তু একসাথে হাতে ধরে রাখতে পারবেন না, কিন্তু দেখেন ফ্লেক্স কিন্তু খুবই চিকন কম্পারেটিভলি, ন্যাচারাল ফাইবার হিসেবে খুবই পাতলা। এবার দেখেন ও সব সেলুলোজ আলাদা করে ফেলছে। এখন সে যে কম্বিং করতেছে, যেটা আমি একটু আগে বললাম হ্যাকলিং, ও জাস্ট চিরুনির মতো। আমরা কি করি, আমরা যখন চিরুনি দিয়ে মাথা আছড়াই, ছোট ছোট ধরেন যেই হেয়ার গুলো আছে আমাদের, ওগুলো অনেক সময় চিরুনি কম বেশি থেকে যায় না। তো এই যে দেখেন এখানেও কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে, শর্ট ফাইবার গুলো দেখেন এখানে থেকে যাচ্ছে, আর শুধু সে লম্বা ফাইবারটা পাচ্ছে, লং ফাইবারটা। এবং এটা একটা প্রপার লং ফাইবার, মানে পুরোপুরি লং ফাইবার। এখানে এখানে কোনো শর্ট ফাইবার নাই, এখানে কোনো সেলুলোজ নাই, এখানে কোনো ইম্পিউরিটিও নাই। কেন আমি এই প্রসেসে সব রিমুভ করে ফেলতেছি, কারণ আমার এটাতে প্রিট্রিটমেন্ট হবে না, মানে প্রিট্রিটমেন্ট কম হবে, আমার এটাতে প্রিট্রিটমেন্ট মানে তেমন একটা হবে না, আমার এটাতে ন্যাচারাল কালারই রাখবে। তো এই কারণে ম্যাম আমার এখানে এখানে ফাইবার নষ্ট হয় না? সম্পূর্ণ প্রসেসটা কি ফাইবার, হাতেই হয়? হ্যাঁ বেশিরভাগ প্রসেসই এটা এখানে এই হয়। এবং এই জন্য ফ্ল্যাক্স ফাইবারের দাম অনেক বেশি। আপনি যদি পিওর 100% লিনেন নিতে চান এটার দাম অনেক বেশি হবে। হ্যাঁ এটাতে ড্যামেজ, যে ও যে কথা বলছে ড্যামেজ হবে, কিন্তু যেহেতু এটাতে কোনো ইয়া নাই, নাম কি, ফ্ল্যাক্স ফাইবারের একটা গাছ থেকে আপনি বেশ অনেক সংখ্যক ফাইবার পাবেন, এবং এটা কম্পারেটিভলি ফাইবার হিসেবে চিপ। এটাতে সমস্যা হচ্ছে আপনার এই যে প্রসেস গুলা মেকানিক্যাল হয়, এই জন্য ফাইবারের দাম বেড়ে যায়। আর ড্যামেজের বিষয়টা আপনি যদি মেকানিক্যালি ট্রিট করেন, জেনারেলি কটন ব্লিচিং বা হচ্ছে ইয়ে করি, এটা আমরা দেখেছিলাম কটনেও একটা পার্সেন্টেজ ওয়েস্টেজ হয়। তো আপনি মেকানিক্যালি এটাকে ট্রিট করতে পারবেন না, কারণ আপনি যখন এটাকে ব্লিচিং করতে যাবেন বা আপনি যখন কেমিক্যাল দিয়ে ট্রিট করবেন, এটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। পুরা ফাইবারটা ড্যামেজ হয়ে যাওয়ার থেকে বেটার হচ্ছে ওরা এখানে যে চিরুনির মতো আস্তে শর্ট ফাইবারটাকে আলাদা করে নিচ্ছে। কটনেও আলটিমেটলি আপনাকে এরকম চিরুনির মতো কম্বিং করতে হয় শর্ট ফাইবার আলাদা করার জন্য, কিন্তু কটনে আমরা এটা করি হচ্ছে ইয়ার্ন পর্যায়ে গিয়ে। ফ্লেক্সে আমরা এখনই করছি, কটনে আমরা করি হচ্ছে ইয়ার্ন পর্যায়ে গিয়ে। কটনে আমরা ফাইবার পর্যায়ে এটা করি না, ঠিক আছে, কিন্তু এটা কটনেও করতে হয়। আপনার ওই কার্ডেরিয়ান কমডিয়ান যখন পড়বেন সামনের সেমিস্টারে, সম্ভবত আপনাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং থাকবে, সেখানে আপনারা দেখবেন যে কম্বিংটা ইয়ার্ন কটনেও হয়। কম্বিংটা হচ্ছে আপনার টেক্সটাইলের জন্য একটা খুব ম্যান্ডেটরি প্রসেস। এবার দেখেন আমরা প্রপার্টিতে যাই, আমরা প্রপার্টি ফাইবার সার্ভিস এবং অ্যাপিয়ারেন্স দেখেছি। এটা হচ্ছে সফট ইয়েলোইশ হোয়াইট একটা কালার এবং লাস্টারাস অ্যাপিয়ারেন্স। আপনারা দেখছেন যে ওই ফাইবারটাতে একটা চকচকে লাস্টারাস ভাব আছে। ও যখন কাজ করছিল আপনারা দেখছিলেন যে ফাইবারটাতে একটা লাস্টারাস ভাব আছে। তো ফ্ল্যাক্স ফাইবারটা আসলে প্রপার্টিগত দিক থেকে, ফিজিক্যাল প্রপার্টিগত দিক থেকে এটা লাস্টারাস, এবং এটা কালার হবে হচ্ছে সফট ইয়েলোইশ, এবং এই কালারটাই জেনারেলি ফাইবারের কালার হিসেবে থাকে। এটা ফাইবারের আলাদা কোনো কালার করা হয় না। টেনজাইল স্ট্রেংথ, ওয়েট ফ্ল্যাক্স ফাইবার হচ্ছে 20% স্ট্রঙ্গার দেন ড্রাই, মানে হচ্ছে ভিজাটা আপনার শুকনাটা থেকে বেশি স্ট্রঙ্গার। কিন্তু আমরা, কারণ হচ্ছে এখানে রেটিং করতে হয়, রেটিং করার সময় ফাইবারটাকে ভিজিয়ে রাখতে হয় এবং এটা স্ট্রেংথ বাড়ায়। কটনে আমরা কি দেখেছি, কটনে আমরা দেখেছি যে আপনার ভেজা ফাইবারের স্ট্রেংথ কম থাকে। হ্যাঁ আপনি ভেজা ফাইবারের উপরে যদি আপনি অ্যাসিড ট্রিটমেন্ট করেন বা বেসিক ট্রিটমেন্ট করেন, সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটমেন্ট করেন, ওটা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে ড্রাই ফাইবার থেকে। কিন্তু ফ্ল্যাক্সে উল্টা, বা যে কোনো বাস্ট ফাইবারে উল্টা, জুটেও আপনার ভেজা অবস্থায় এটা স্ট্রেংথটা বেশি থাকে। টেনাসিটি হচ্ছে 2 থেকে 7 গ্রাম পার ডেনিয়ার। ইলংগেশন এক ব্রেক 1.8% ড্রাই এন্ড 2.2% ওয়েট। ইলংগেশন মানে আপনি টেনে ধরে রাখেন এটা আসলে কতটুকুতে যায় ভাঙবে। এখন একটা 1 মিটারের ফ্ল্যাক্স ফাইবার, ওটাকে যদি আপনি 1.8% পর্যন্ত টানেন, মানে 1.8 মিটার বানান, তাই না,
তখন ওটা ভেঙে যাবে যদি এটা ড্রাই অবস্থায় থাকে, মানে শুকনো অবস্থায় যদি থাকে, আপনি যদি 1 মিটারের একটাকে 1.8 মিটার পর্যন্ত টেনে নিয়ে আসেন, ইলংগেট করতে চান, তাহলে এটা 1.8 মিটারে গিয়ে ভেঙে যাবে শুকনো অবস্থায়। আর যদি এটা ওয়েট অবস্থায় থাকে বা ভেজা অবস্থায় থাকে, তখন এটা 2.2 মিটার পর্যন্ত আপনি এটাকে ইলংগেট করতে পারবেন, তারপর এটা ভাঙবে। ইলাস্টিক প্রপার্টি, ইট উইল টেন্ড টু রিটার্ন ইটস অরিজিনাল লেংথ হোয়েন টেনশন ইজ রিলিজড। আমি টেনে ধরে রাখলাম, টেনে ধরে রাখার পর ছেড়ে দিলে ওটা ওর আগের লেংথে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি ওর আছে, মানে ভালো ইলাস্টিসিটি আছে। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.54, যেটা কটনের কাছাকাছি। লেংথ হচ্ছে 30 থেকে 38 সেন্টিমিটার, মানে আপনার গাছটা যদি 1 মিটার ধরি আমি অন এভারেজ, তাহলে আমি মোটামুটি 30 থেকে 38 সেন্টিমিটারের ফাইবার পাবো। ইফেক্ট অফ ময়েশ্চার রিগেন হচ্ছে 12%, আমরা কটনের ময়েশ্চার রিগেন দেখেছি 8.5%। যে কোনো বাস্ট ফাইবারের ময়েশ্চার রিগেন বেশি, কারণ হচ্ছে বাস্ট ফাইবার পানির ভিতরে থাকে, এই জন্য এটা পানি শোষণ ক্ষমতা অনেক বেশি। তারপর হচ্ছে ইফেক্ট অফ হিট, এটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট আপ টু 120 ডিগ্রি সেলসিয়াস। কটনে আমরা দেখেছি কটন মোটামুটি আয়রনিং টেম্পারেচার, একটা খুব বড় আয়রনিং টেম্পারেচার নিতে পারে, মানে অনেকক্ষণ পর্যন্ত এটা হিটে ডিগ্রেড হয় না। কিন্তু ফ্ল্যাক্সের বিষয়টা আলাদা, আপনি যদি 120 ডিগ্রি সেলসিয়াসের কোনো গরম কোনো কিছু ফ্ল্যাক্সের উপর ঢালেন, ফাইবার ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা খুবই একটা সফিস্টিকেটেড ফাইবার এবং হচ্ছে একটা পাতলা ফাইবার, এবং এটাতে যেহেতু কেমিক্যাল প্রসেসিং হচ্ছে না, কেমিক্যাল প্রসেসিং কি করে ফাইবারের সহ্য ক্ষমতাকে বাড়ায়, হ্যাঁ, সহন ক্ষমতাকে বাড়ায়, কারণ হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে এটাকে ট্রিট করা হচ্ছে। কিন্তু যেহেতু এখানে কেমিক্যাল প্রসেসিং নাই, এটা হচ্ছে আপনার সহন ক্ষমতা কম, এজন্য এটা সর্বোচ্চ 120 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি যদি আপনি হিটে দেন ড্যামেজ হয়ে যাবে। ইফেক্ট অফ সানলাইট, এটাকে যদি আপনি অনেক লম্বা সময় কড়া রোদে রেখে দেন, তাহলে এটা স্ট্রেংথ কমে যাবে। ইফেক্ট অফ অ্যাসিড, ইফেক্টেড বাই হট ডাইলিউট এন্ড কোল্ড কনসেন্ট্রেটেড অ্যাসিড। আমরা কি দেখেছিলাম, কটন আপনার আমরা আপনাদের একটা কোয়েশ্চেন ছিল যে কটন কোনটা দিয়ে হচ্ছে আপনার ড্যামেজ হয়, হ্যাঁ, ওখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড ছিল। সাইট্রিক অ্যাসিড কোনটা, লেবুর অ্যাসিডটা। টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলের অ্যাসিডটা, এটা খুবই উইক অ্যাসিড। তো আমরা জানি যে কটন ফাইবার উইক অ্যাসিড দিয়ে এটার কোনো ড্যামেজ হয় না, এটা শুধু স্ট্রং অ্যাসিডে রিঅ্যাক্ট করে। কিন্তু আপনি ফ্ল্যাক্স দেখেন, এটা আপনার যদি এরকম উইক অ্যাসিড যেগুলো, হ্যাঁ, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো যদি গরম অবস্থায় থাকে, তাহলে ড্যামেজ হয়ে যেতে পারে বা ইফেক্ট করবে এটাকে। আর যেগুলো কনসেন্ট্রেটেড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেগুলো হচ্ছে আপনার কনসেন্ট্রেটেড অ্যাসিড, ওগুলো আপনার গরম থাকুক ঠান্ডা থাকুক, গরম থাকলে তো এফেক্ট করবে, ওগুলো ঠান্ডা অবস্থায়ও ফাইবারে এফেক্ট করবে। অ্যালকালাইন হচ্ছে গুড রেজিস্ট্যান্ট টু অ্যালকালাইন সলিউশন, মানে লবণ জাতীয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার জাতীয় পদার্থে এটা ভালো রেজিস্ট্যান্স, আপনি এটাকে সাবান দিয়ে ইচ্ছা মতো ধুতে পারবেন, এটাতে এটা নষ্ট হবে না। তো ইফেক্ট অফ ইনসেক্ট, এটা হচ্ছে আপনার পোকামাকড় দিয়ে এফেক্টেড হয় না। জুটে আমরা দেখেছিলাম জুট প্রচুর পরিমাণে পোকামাকড় দিয়ে এফেক্টেড হয়েছিল, ঠিক আছে, কিন্তু এটার ইফেক্ট অফ ইনসেক্ট খুব কম, এটা খুব একটা পোকামাকড় দিয়ে এফেক্টেড হয় না কটনের মতো। ইফেক্ট অফ মাইক্রো অর্গানিজম ইন ওয়েট কন্ডিশন, অ্যাটাক বাই মিলডো বাট হাইলি রেজিস্ট্যান্স ইন ড্রাই কন্ডিশন। ভেজা অবস্থায় আপনার অণুজীব দ্বারা আক্রান্ত হতে পারে, অণুজীব কোনগুলা, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা, আর কিন্তু শুকনো অবস্থায় এগুলো দ্বারা আক্রান্ত হয় না। Effect of solvent not adversely affected by dry cleaning solvent in common use, মানে ড্রাই ক্লিনিং এ এটার তেমন কোনো এফেক্ট দেখা যায় না, এটা ভালো থাকে। কেমিক্যাল প্রপার্টি, ডিফিকাল্ট টু ব্লিচ এন্ড ডাই বিকজ ইট ইজ হার্ডার এন্ড রিজিড দেন কটন, আমরা যেটা বলেছি, এজন্য এটা ব্লিচিং ডাইং করা হয় না, এটা শক্ত এবং কটনের থেকে রিজিড হওয়ার কারণে, সেই কারণে এটাকে হচ্ছে আপনার ডিফিকাল্ট টু ব্লিচ এন্ড ড্রাই। ব্লিচিং মানে কি, ব্লিচিং মানে হচ্ছে আপনার ফাইবার যে ন্যাচারাল কালারটা ওইটা উঠে একটা হোয়াইটিশ ভাব আনার ঠিক আছে, প্রসেস। এবং কটনটা ক্রিমি হোয়াইট, কিন্তু আমরা কিন্তু ক্রিমি হোয়াইটের উপরে ডাই করি না, কারণ ক্রিমি হোয়াইটের উপর যদি আমি সবুজ কালার ডাই করি, কালারটা পুরোপুরি কি সবুজ দেখাবে? না ম্যাম, দেখাবে না। দেখাবে না, এই কারণে ওটাকে আমরা ব্লিচিং করি, করে ক্রিমি হোয়াইট পোর্শনটা উঠাই দিই, উঠাই দিয়ে ওটাকে সাদা করে ফেলি আগে। কিন্তু এটাতে আপনার ব্লিচিং বা ডাইং বা অন্য কালার ডাইং এগুলো করা যাবে না, কারণ এটা হার্ডার, শক্ত এবং রিজিড, ঠিক আছে। এখন দেখেন এন্ড কিসে কিসে এন্ড ইউজ হয়। ডিমান্ড হয় এক্সট্রা স্ট্রেংথ এন্ড রেজিস্ট্যান্স, আমরা দেখেছি যে এটা খুব ভালো স্ট্রেংথ আছে এবং পোকামাকড় অণুজীব এগুলো দ্বারা এটা আক্রান্ত হয় না, কিন্তু জুট আক্রান্ত হয়। তো যখন আপনার অনেক বেশি স্ট্রেংথ এবং রেজিস্ট্যান্স লাগবে, তখন হচ্ছে এটা ডিমান্ড হয়। এক্সপেন্সিভ এজ কম্পেয়ার টু কটন ডিউ টু প্রোডাকশন মেথড, যেটা আমি বললাম, যেটা ম্যানুয়ালি যে কোশ্চেন করেছিলাম ম্যাডাম, এটা কি সব হাতে হাতে হয় কিনা, হ্যাঁ, এটা যেহেতু হাতে হাতেই প্রোডাকশন করে, এই কারণে এটা এক্সপেন্সিভ কটনের থেকে, কারণ কটনে আমি জিনিং মেশিনে উঠাই দিলাম, তারপরে জিনিং হয়ে গেল। আর এখানে দেখেন ও হচ্ছে প্রত্যেকটা প্রসেস নিজে নিজে আলাদা আলাদা ভাবে সেপারেট ভাবে মানে ম্যানুয়ালি করতে হচ্ছে, এই কারণে এই প্রোডাকশন প্রসেসটার জন্য এটা দাম। আর ইউজ হচ্ছে সেল ক্লথ, মানে হচ্ছে আপনার জাহাজের যে পালের কাপড়, সেখানে টেন্ট, তাঁবুতে, যেসব জায়গায় আপনার বাতাসের বেগের লাগবে, ম্যাক্সিমাম জায়গায় আপনার লিনেন ইউজ হয়। শু থ্রেড, জুতার ফিতা ইউজ হয়। সুইং থ্রেড সুতা হিসেবে ইউজ হয়, কারণ এটা চিকন। হ্যান্ডকারচিপ, টাওয়েল, টেবিল ক্লথ, শিট, গার্মেন্টস, যে গার্মেন্টস আমি যেটা বললাম, গার্মেন্টসে 100% লিনেন কম ইউজ হয়, 100
কারণ এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে 100% লিনেন ইউজ করলে। এটা জেনারেলি কটনের সাথে ব্লেন্ড হিসেবে ইউজ হয়। তারপরে অ্যাপ্লিকেশন আর কি, টেবিল ওয়্যার, শুটিং, ক্লথিং অ্যাপারেল, সার্জিক্যাল থ্রেড। সার্জিক্যাল থ্রেড মানে হচ্ছে যে মাস্ক, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন সার্জিক্যাল জিনিস, তারপরে অপারেশন হইলে যে থ্রেড গুলা, এগুলাতে যে থ্রেড গুলা ইউজ হয় সেগুলা। সুইং থ্রেড, ডেকোরেটিভ ফ্যাব্রিক, বেড লাইনিং, কিচেন টাওয়েল, হাই কোয়ালিটি পেপার, কাগজ তৈরিতে ব্যবহার হয়। হ্যান্ড কারচিপ, শার্টিং, তারপর হচ্ছে আপনার এটা ড্রেপেবিলিটি ভালো তাই পর্দার জন্য ইউজ হতে পারে। ওয়াল কভারিং, ক্যানভাস, লাগেজের ফ্যাব্রিক হিসেবে ইউজ হয়। ইনসুলেশন, থার্মাল ইনসুলেটর হিসেবে ইউজ হয় কারণ এটা ভালো ইনসুলেশন প্রপার্টি আছে। ফিল্টারেশনের জন্য ইউজ হবে কারণ এটা খুবই পাতলা, মানে এটা খুব সুন্দর মতো ফিল্টারেশন করতে পারে। লাইট লাইট অ্যাভিয়েশন ইউজ, অটোমোটিভ ইউজ মানে হচ্ছে আপনার গাড়ির কাপড়ের জন্য ইউজ হতে পারে। তারপর হচ্ছে রেইনফোর্স প্লাস্টিক এবং কম্পোজিট ম্যাটেরিয়াল, কারণ হচ্ছে গাড়ির এগুলোতে আপনি যদি সিট বেল্ট বলেন বা এগুলো বলেন এগুলোতে প্রচুর পরিমাণে স্ট্রেংথ লাগে, তো এই কারণে ফ্লেক্স ইউজ হয়। Flax could be conceivably be mixed with excess grass seed, straw or softwood fiber in composite board. ওই যে আপনাদের যে প্লাইউডের বোর্ড গুলো আছে এগুলোতে আপনার সফটউড এবং হচ্ছে সিডের সাথে মিলে ফ্ল্যাক্স ইউজ হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল ফ্ল্যাক্স। এখন এখন আপনারা বলেন আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আর অ্যাসাইনমেন্টে কি আপনারা 3টা ফাইবারের যে কোনো একটা চান না শুধু কটন চান? কটন করে দিব সবার। ম্যাম কটনই দেন শুধু। শুধু কটন? জি ম্যাম। আচ্ছা, আর আপনাদের হয়তো বা সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরের শুরু থেকে পরীক্ষা হতে পারে এরকম একটা জিনিস শোনা যাচ্ছে, এটা এখনো কনফার্ম না, তবে শোনা যাচ্ছে সেমিস্টার ফাইনাল। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। সেপ্টেম্বরে হলে ম্যাম সেপ্টেম্বরে অ্যাসাইনমেন্টে কি কোনো কভার পেজ বানাবো? কভার পেজ না বানাইলেও চলবে, কভার পেজ বানানোর সমস্যা না। আমি আপনার লেখাটা দেখবো, যেহেতু অ্যাসাইনমেন্টে মার্কস অনেক কম, মাত্র 5, আপনি আর যে কোনো জায়গায় আপনার নাম আইডেন্টিটি লিখে লেখা শুরু করে দিতে পারেন। ম্যাম অ্যাসাইনমেন্ট সম্পর্কে আবার একটু বললেন, মানে প্রথমে। আপনারা যদি কটন ফাইবার চান তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কটন ফাইবার সম্পর্কে আপনারা 400 থেকে 450 ওয়ার্ডের মধ্যে লিখবেন। ওভারঅল একটা ভিউ দিবেন। ধরেন আপনি এমন ভাবে লিখবেন যে আপনি যার কাছে লিখছেন, মানে আমি যে আপনার রিডার, আমি, হ্যাঁ, আমি যে পড়বো, আমি কটন ফাইবার সম্পর্কে সেরকম কোনো কিছু জানি না, আমি আপনার পড়াটা পড়েই বা আপনার থেকে পড়েই আমি হচ্ছে কটন ফাইবার সম্পর্কে জানবো, এরকম আর কি। বুঝেছেন মানে বিষয়টা? হ্যাঁ, মানে আপনি 400 ওয়ার্ডের মধ্যে কটন ফাইবার সম্পর্কে যতটুকু আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, একজন মানুষ যে জানে না কটন ফাইবার সম্পর্কে তাকে আপনি জানাতে চান, কিন্তু আপনার ওয়ার্ড সংখ্যা লিমিটেড, আপনি 400 থেকে 450 ওয়ার্ডের মধ্যে